The sage has withered from the lake and no birds sing. লাইনটা হচ্ছে জন কিটসের লাইন। জন কিটসের কবিতাটার নাম হচ্ছে লা বেলে দেম সেন্স মার্সি। এই কবিতাটা কেন আসছে, আমাদের আজকে টপিক হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট কনফারেন্স প্রোগ্রামগুলো নিয়ে। সে জায়গায় এই কবিতার কারণ হচ্ছে আমরা এই কবিতাটা দেখেন, দ্য সেজ শব্দের অর্থ হচ্ছে জলাধারের পাশে ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ। হ্যাজ উইদার্ড মানে হচ্ছে শুকিয়ে গেছে ফ্রম দ্য লেক। দ্য সেজ হ্যাজ উইদার্ড ফ্রম দ্য লেক অ্যান্ড নো বার্ড সিং। দেখেন এমন একটা চিত্রকল্প যেখানে হচ্ছে জলাধারের পাশে ঘাসগুলা শুকিয়ে গেছে, কোনো পাখি গান গাইছে না, মানে একটা সাইলেন্স চারদিকে। এটা হচ্ছে এমন একটা বসন্তের কথা বলতেছে যেখানে কোনো পাখি নাই, কোনো শব্দ নাই। এ দ্বারা একটা চিত্রকল্প উঠে আসছে, এটা হচ্ছে সাইলেন্ট স্প্রিং। এই কবিতাটা বেসিক্যালি একজন যোদ্ধা, এক মায়াবিনী বা পরীর প্রেমে পড়ে, এরপরে তার জীবনটা কেমন হয়ে যায়। কিন্তু এখান থেকে যে সাইলেন্ট স্প্রিং ধারণাটা আসছে, এই ধারণা নিয়ে ইনি প্রথম র্যাচেল কার্সন পরবর্তীতে একটি বই লেখেন। র্যাচেল কার্সনের বইটার নাম ছিল সাইলেন্ট স্প্রিং। কিন্তু এই বইটা কিন্তু কোনো সাহিত্যের বই না, এই বইটা ছিল একটা পরিবেশ বিষয়ক বই। পরিবেশ বিষয়ক বই বলতে এটা একটা সায়েন্টিফিক রিসার্চ বেসড বই, প্লাস এর যে আপনার বক্তব্যগুলো ছিল এগুলো যথেষ্ট লিটারারি গুণসম্পন্ন বই ছিল। বইটা কি সম্পর্কে ছিল? বইটা ছিল বেসিক্যালি ডিডিটি সম্পর্কে। ডিডিটি কি? ডিডিটি হচ্ছে একটা রাসায়নিক, 39 সালে সম্ভবত, আমার কনফার্ম মনে নেই, 1939 সালে ইনভেন্টেড হয় পল হারম্যান মুলার নামে একজন সায়েন্টিস্টের দ্বারা। এবং উনি কিন্তু 1939 সালে পরে 1948 সম্ভবত এর জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন। যাক, এটা আমরা সাইলেন্ট স্প্রিং, ডিডিটি এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করবো। আগে আমরা একটু দেখে আসি যে জন কিটস আমরা জানি রোমান্টিক যুগের কবি। রোমান্টিক আমরা আসলে বিস্তারিত পড়বো, আসলে এখান থেকে শুরু করে একদম বেসিক থেকে শুরু করে গল্পের আকারে পুরো জিনিসটা পড়বো। জন কিটস কীভাবে এনভায়রনমেন্টালিজম আসলো, তারপর প্রোটো এনভায়রনমেন্টালিজম, এরপর এগুলো আমরা বিস্তারিত পড়ব একদম গল্পের আকারে। জন কিটস মূলত রোমান্টিক যুগের একজন কবি। রোমান্টিক পেজ অ্যাড করে নি। এখানে তা রোমান্টিক পিরিয়ড যদি আমরা দেখি, রোমান্টিক পিরিয়ড এটা হচ্ছে ইংলিশ লিটারেচার একটা পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড ছিল 1785 থেকে 1832 পর্যন্ত। আর এর সমসাময়িক মানে এর আগে একটা পিরিয়ড ছিল, এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড অফ লিটারেচার। নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা ছিল এই যে 1785-তে শেষ হয়েছিল, আর এটা ছিল 1600 থেকে শুরু। রোমান্টিক পিরিয়ডে আগে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা দেখেছি হচ্ছে সায়েন্টিফিক মানে বিজ্ঞানের জয়গান নিয়ে, জয়গান বৈজ্ঞানিক আবিষ্কার, তারপর হচ্ছে রিজনিং মানে যুক্তি মানে সবকিছু যুক্তিগ্রাহ্য দিয়ে চিন্তা করা, রিজনিং। তারপর এইগুলোর মাধ্যমে আরবানাইজেশন মানে শহরকেন্দ্রিক সমাজ ব্যবস্থার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছিল। আরও বেশি বৈজ্ঞানিক আবিষ্কার, আরও বেশি নগরায়ন, এগুলো দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকেও এই যুগ সাপোর্ট করে। সায়েন্টিফিক রিসার্চগুলোকে বিভিন্নভাবে করা, যেমন আপনি যদি ড্যানিয়েল ডেফো, এই সময় একজন লেখক, ড্যানিয়েল ডেফোর একটা রচনা আমরা সবাই জানি, রবিনসন ক্রুসোতে দেখানো হয় কি, রবিনসন ক্রুসো একটা ছবি সম্মত, এই যে রবিনসন ক্রুসোতে আমরা দেখি একজন লোক মানে জাহাজ থেকে পড়ে গিয়ে একজন নাবিক একটা নির্জন দ্বীপে যায়। নির্জন দ্বীপে গিয়ে উনি
ওখানে আস্তে আস্তে মানে নিজের রিজনিং পাওয়ারকে ব্যবহার করে এখানে বাস করতে করতে একসময় ওই দ্বীপটা হচ্ছে মানুষের বসবাসের যোগ্য হয়ে যায়। মানে মানুষের জীবনের জয়যাত্রা, মানুষ কিভাবে প্রকৃতিকে ডোমিনেট করতেছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, এই জিনিসটা মানে সভ্যতা ইজ ফার দেন হচ্ছে বন্যতা বা প্রকৃতি, মানে মানুষ প্রকৃতিকে ডোমিনেট করবে, তার রিজনিং পাওয়ারকে ব্যবহার করে এই দ্বীপকে শাসন করবে। এমন একটা আরও একটা এই সময় রচনা আছে, যেমন ভলতেয়ারের ক্যান্ডিড। এগুলো এভাবে পড়লে আপনার গল্প আকার মনে থাকলে আপনার পরবর্তীতে এই যুগ পড়ার সময় লিটারেচার পড়ার সময় আপনার কাজে দেবে। ভলতেয়ারের ক্যান্ডিড, এই ক্যান্ডিড হচ্ছে প্রোটাগনিস্ট, একটা চরিত্র। এই মাধ্যমে দেখাইছে যে রিজনিংয়ের মাধ্যমে, তারপর হচ্ছে শহুরে রিজনিং পাওয়ারকে ব্যবহার করে ক্যান্ডিড চরিত্রটা কিভাবে উন্নতি করে। মানে এরপরে কিন্তু রোমান্টিক পিরিয়ড কিন্তু এসে আমাদের চিন্তা চেতনায় একটু পরিবর্তন আনার চেষ্টা করে। রোমান্টিক পিরিয়ডে বলা হয় যে এই নগরায়ন, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মধ্যে যে মানবীয় চেতনা, মানবীয় যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নষ্ট করে দিচ্ছে। এ সময় কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স নিয়ে, প্রকৃতি নিয়ে তত চিন্তা করা হয় না, বরঞ্চ দার্শনিক একটা যে ভিত্তি, ওটা নিয়ে কাজ করা যায়। এই জিনিসটার নাম দেওয়া যায় প্রোটো ইনভিরনমেন্টালিজম। তাহলে প্রোটো ইনভায়রনমেন্টালিজম এটা রোমান্টিক যুগে আসে। কিভাবে, যে ধরেন রোমান্টিক যুগে কিছু রচনা যদি আমরা বিশ্লেষণ করি, যেমন রোমান্টিক যুগের রচনা আমরা এখানে আবার এই যে একটা ছবি রাখা আছে আমাদের, দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার। দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার কিন্তু আপনার রোমান্টিক যুগের লেখা। রোমান্টিক যুগের আপনার এটা কিন্তু রাইম অফ এনসিয়েন্ট মেরিনার যে ছবিটা দেওয়া, এটা রাইম অফ এনসিয়েন্ট মেরিনারকে কেন্দ্র করে একটা ফিল্মের আপনার দেওয়া, পোস্টার দেওয়া। কিন্তু রাইম অফ এনসিয়েন্ট মেরিনার মূলত রোমান্টিক যুগের একটা লিটারারি ওয়ার্ক। দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, এর লেখক এস.টি. কোলেরিজ, উনি হচ্ছে রোমান্টিক যুগের একজন লেখক। দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনারে এই যে কবিতা, ন্যারেটিভ পোয়েমে স্যামুয়েল টেইলর কোলেরিজ উনি দেখান যে প্রকৃতির বিরুদ্ধে যদি মানুষ কাজ করে তাহলে কিভাবে ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসতে পারে। যেমন ওই সময় এই যে একটা সৌভাগ্যের পাখি বলতে পরিচিত আলবাট্রস পাখিটা ওনার জাহাজে এসে বসে, কিন্তু উনি একদম ফর নাথিং পাখিটাকে গুলি করে মেরে ফেলেন। ঘটনার পরে দেখা যায় ওখানে বাতাস থেমে জাহাজ আটকে পড়ে, সবাই তৃষ্ণায় কষ্ট পায়। তখন একটা লাইন আছে আপনার, বিখ্যাত লাইন, ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। মানে চারিদিকে শুধু পানি, কিন্তু পান করার যোগ্য কোনো পানি নাই। এরপরে লাইন আছে যে হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট। আর একটা লাইন এখানে, ওই যে যখন বিপদে পড়ে তখন অ্যালোন অন এ ওয়াইড সি, মানে বিশাল সমুদ্রে চারিদিকে শুধু একাকিত্ব চারিদিকে। তা হি প্রেইড বেস্ট, এই লাইনটা যদি ধরি আমরা, হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট, এটা বিখ্যাত লাইন এখানকার, যে সব কিছুকে ভালোবাসে সেই সবচেয়ে ভালো প্রার্থনা করে। এই ধরনের একটা মানে ভাব, সব প্রাণীকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত ধর্ম। এখান থেকে আপনার দেখেন, যেখানে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রকৃতিকে শাসন করা বা প্রকৃতির এগেনস্টে যাওয়াকে ট্রেন্ড হিসাবে ধরেছি, যে মানুষের উন্নতি হওয়ার হচ্ছে এটা রাস্তা, কিন্তু এখানে এসে আমাদের কিন্তু ধারণা পরিবর্তন হয়ে যায়। আমাদের এখানকার ধারণা হচ্ছে প্রকৃতির সাথে একাকিত্ব না, প্রকৃতির সাথে একত্র হয়ে চলতে হবে মানুষকে। মানুষ একটা প্রকৃতিরই অংশ। এখানে দেখেন প্রকৃতির ভিতরে একটা স্পিরিচুয়ালিটিও লক্ষ্য করা যায়, ডিভাইনিটির প্রকাশ।
এই যে রাইম অফ এনসিয়েন্ট মেইনারের, যে প্রকৃতির সাথে, প্রকৃতির প্রতি যদি ডিসরেসপেক্টফুল হন আপনি, তার কনসিকুয়েন্স ভালো হয় না, উপরওয়ালা থেকে আপনার প্রতি একটা অভিশাপ বর্ষণ হয়, এই ধরনের একটা চিন্তা। এটা কিন্তু রোমান্টিক যুগের, এই জিনিসটাকে প্রোটো ইনভায়রনমেন্টালিজম বলা হয়। এই যে এই চিন্তাটা, যে আপনি প্রকৃতির অ্যাগেনস্টে যাবেন না, প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না। এরকম আরও, যেমন পার্শ্ববিশী শেলির যদি দেখি, পার্শ্ববিশী শেলির একটা আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই কবিতাটা এখানে আমি কোথাও একটা স্লাইড এনে রেখেছি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের প্রথম লাইনটা দেখেন, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দাও ব্রেথ অফ অটামস বিং। বন্য পশ্চিমা বাতাস, তুমি শরৎকালের প্রাণ, ব্রিদ মানে শ্বাস, শরৎকালের শ্বাস, তোমার মানে অদৃশ্য একটা শক্তিতে শরতের মৃত পাতাগুলো উড়ে যায়। প্রথম লাইনে দেখেন, প্রথম লাইনে বলতেছে যাকে প্রাণ শক্তি, পরের শেষের দিকে আবার বলতেছে যে মৃত পাতা উড়ে যায়, ডেড লিভস, একটা ধ্বংসাত্মক বিষয় অবতারণা করতেছে। তাহলে একই সাথে বাতাসকে সৃষ্টি এবং ধ্বংস দুই দিকেই সে দায়ী করতেছে। আবার ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই শেষ লাইন, মানে শীত যদি আসে বসন্ত কি খুব দূরে থাকতে পারে। এ দ্বারা আসলে বসন্ত থেকে মনে হয় দার্শনিক ব্যাখ্যা দিতে গেলে যে সুখ দুঃখ কষ্ট এরপরেই আপনার দুঃখ কষ্টের পরেই সুখ আসে, এই ধরনের একটা এই যে এখানে আরো একটা লাইন আছে, নেচার লাইনটা খুঁজে পাচ্ছি না, যাও, এটার মূল ভাব হচ্ছে নেচার হ্যাভ ইজ ওন সাইকেল অ্যান্ড পাওয়ার, মানে নেচার যে ধ্বংসাত্মক পাওয়ার, আবার সৃষ্টি করে ধ্বংস করে, এই যে পাওয়ার, এটা মানুষ কন্ট্রোল করতে পারে না আসলে, এটা নিজের নিয়মে চলে। সুতরাং আমাদের এর সাথে অ্যালাইন করে, এর সাথে একত্রে মিশে চলা উচিত, এটা হচ্ছে এখানকার মূল ভাব। মানে সম্পূর্ণ আপনার এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রকৃতিকে শাসন করা, নেচারকে শাসন করা বিপরীত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি লাইন আমরা দেখি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেমন টিনটন অ্যাবের একটা লাইন আছে, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট, টিনটন অ্যাবে। টিনটন অ্যাবে এই যে কবিতাটা, এটা কিন্তু মানে ফুল নেম আরও বড়, কিন্তু আমরা সংক্ষেপে বলার জন্য টিনটন অ্যাবে বলি। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে আরও লাইন আছে, যেমন আরেকটা লাইন মনে করতে পারতেছি আমি, লাইন রিটেন ইন দ্য আর্লি স্প্রিং, লাইন্স রিটেন ইন দ্য আর্লি স্প্রিং। এখানে আপনার একটা লাইন আছে, হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান, মানে এখানে কবি বোঝাচ্ছেন যে মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারতো, কিন্তু মানুষের যে সভ্যতার সূচনা করতে গিয়ে মানুষ লোভ, হিংসা, স্বার্থের কারণে একজন আরেকজনের কি অবস্থা করেছে, মানুষের মানবীয় গুণই হারিয়ে ফেলেছে। এই হচ্ছে এখানকার মানে মূল বক্তব্য। এবার উইলিয়াম ব্লেকের লাইন, ডার্ক স্যাটানিক মিলস, এখানে উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, যেটা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আপনার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আপনার স্বাগত করা হয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে উনি ক্রিটিসাইজ করেছেন। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও একসময় এনলাইটমেন্ট নিয়ে লিখেছেন, কিন্তু একসময় উনিও বলেছেন, দাও ফিরিয়ে অরণ্য, লও এ নগর। এই ডার্ক স্যাটানিক লাইন আসলে এটা একটা কবিতার, ডার্ক স্যাটানিক মিউজ, এটা একটা কবিতার একটা অংশ লাইন। কবিতাটার নাম হচ্ছে অ্যান্ড ডিড, সরি আমার একটা কল আসছে, অ্যান্ড ডিড দোজ ফিট ইন অ্যানসিয়েন্ট টাইম। এটা মূলত হচ্ছে কবিতার প্রথম লাইনটা থেকে নামকরণ, এটা একটা নাম আছে সম্ভবত জেরুজালেম কবিতার নাম।
জাস্ট এই যে প্রোটো ইনভায়রনমেন্টালিজম মানে ইনভায়রনমেন্টালিজমের যে প্রথম স্টেজ, এই স্টেজ পরবর্তীতে ইনভায়রনমেন্টালিজমের রূপ নেয়, এর সাথে সায়েন্টিফিক যে এভিডেন্সগুলো যুক্ত হয়। এই সায়েন্টিফিক এভিডেন্স যুক্ত হওয়ার একটা মাইল ফলক বলা যায় এই সাইলেন্ট স্প্রিং র্যাচেল কার্সনের। র্যাচেল কার্সন মূলত ডিডিটি, এই যে ডিডিটির যে রাসায়নিকটা, এই ডিডিটি রাসায়নিকটার ক্ষতিকর প্রভাব নিয়ে উনি একটা বই লিখেছিলেন, এই সাইলেন্ট স্প্রিং। এই বইয়ে মূলত সায়েন্টিফিক এভিডেন্স এর সাথে উনি খুব শক্ত ইংরেজি মানে খুব সুন্দর লিটারি টার্মসগুলো ইউজ করেছেন, যে কারণে পরবর্তীতে যারা ওনার সমালোচনা করেন এগুলো নিয়ে, ওনারা মূলত ক্রিটিসাইজ কারা করেছেন, যারা এই ডিডিটি ব্যবসায়ীরা, যারা ব্যবসার সঙ্গে জড়িত বা এরা বা এদের লবিরা ওনাকে হিস্ট্রিক, ন্যাচার লাভার মানে উন্মাদ, কিছুটা উন্মাদ, হিস্ট্রিক ন্যাচার লাভার বলেন, অ্যামেচার, রোমান্টিক। এই যে আপনার রোমান্টিক কেন বলেন, যে লিটারি টার্ম উনি ব্যবহার করেছেন ওনার। এই পরবর্তীতে কিন্তু একটা ধারাই তৈরি হয় এই ধরনের সায়েন্টিফিক লেখায় লিটারি টার্ম ব্যবহার করার। ডিডিটি নিয়েও কিছু ইন্টারেস্টিং তথ্য আছে, যেমন আমরা যদি নিচে আরেকটা পেজ নিয়ে ধরেন, এই ডিডিটি পরিবেশের জন্য এখন মারাত্মক ক্ষতিকর। আমরা অনেক দেশ হচ্ছে ডিডিটি ডিডিটি এক্সপোজার করার জন্য, ডিডিটি যে ডিসপোজ করেছে, হাজার হাজার কোটি টাকা খরচা করেছে ডিডিটি এই কেমিক্যাল নষ্ট করার জন্য। যেমন বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশ কিন্তু 1985 সালে প্রায় 500 টন ডিডিটি, বাংলাদেশ 500 টন ডিডিটি আমদানি করেছিল 1985 সালে। কারণ কি? ম্যালেরিয়া। কারণ ওই সময় ডিডিটি আবিষ্কারের পরে এটা ম্যালেরিয়া দমনে, ম্যালেরিয়া সুকীটগুলো মারতেই ডিডিটি স্প্রে করা হতো। এই জন্য আপনার আবার ডিডিটি যিনি আবিষ্কার করেছিলেন উনি কিন্তু 1948 সালে ডিডিটি আবিষ্কারের জন্য এর জন্য নোবেল পেয়েছিলেন। ওনার নাম হচ্ছে হারম্যান মুলার। তা এরপরে এই যে ডিডিটি 500 টন আরও বাংলাদেশ চট্টগ্রামের সম্ভবত চট্টগ্রাম পোর্টেই আরও 500 টন মানে আগে আমদানি করা ছিল। এই 500 টন 1000 টন পরবর্তীতে বন্যার পানিতে মিশে যাওয়াতে ব্যাপক পরিবেশের ক্ষতি হয়, এবং এই 1000 টন ডিডিটি ডিসপোজ করার জন্য বাংলাদেশ 355 কোটি টাকা ব্যয় করে এবং ডিসপোজ করে, কিন্তু বাংলাদেশে বসে না, এই ডিসপোজ করতে আপনার জাহাজ ভরে বিদেশে নিয়ে যাওয়া হয়। ডিডিটি কিন্তু এই 1948 সালে নোবেল পেল, ডিডিটি কিন্তু ব্যান করে আপনার ইউএসএ ব্যান করে, 1972 সালে কিন্তু ইউএসএ ব্যান করে। এই ব্যান করার পরে ইউএসএর যে জাতীয় পাখি আপনার বেয়াল ডিগল বিলুপ্ত প্রায় হয়ে গেছিল, এই বেয়াল ডিগল কিন্তু আবার ফিরে আসে। 2004 সালে কিন্তু ডিডিটি ব্যান করা একদম কার্যকর ওয়ার্ল্ড ওয়াইড এগ্রিকালচারাল কাজে। এই যে এনভায়রনমেন্টালিজম মুভমেন্ট এই বইয়ের মাধ্যমে আরও শক্তপোক্ত হয়, এটা পরবর্তীতে একটা মুভমেন্টের রূপ নিয়েছিল। তা এই ঘটনার একদিকে এমনিতেই আপনার সারা বিশ্বব্যাপী একটা পরিবেশ যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল, পরিবেশ নিয়ে মানুষের একটা উদ্বিগ্নতা তৈরি হয়। এর মধ্যে আমি আগে যে ক্লাস নিয়েছি সেখান থেকে একটা স্লাইড যদি দেখি, এর মধ্যে একটা ঘটনা ঘটে 1969 সালে। 1969 সালে এই ইউএসের সান্তা বারবারা নামে এই যে জায়গায়, এখানে সমুদ্রের থেকে তেল উত্তোলন করার যে পাইপ, ওখানে ফাটল ধরার ফলে আপনার প্রচুর পরিমাণ তেল হচ্ছে এই সমুদ্রের এই সব অঞ্চলে ছড়িয়ে পড়ে, এবং এই সব অঞ্চলের যে প্রকৃতি এগুলো বিপর্যয়ের মুখে পড়ে। এটা হচ্ছে সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, এই স্থানে। এখান থেকে আপনার ক্রুড অয়েল ছড়িয়ে পড়ে, এতে পরিবেশে বিপর্যয় হয়। এই ঘটনা থেকে সারা বিশ্বে একটা সচেতনতা বা ডাক পড়ে। এরপরে পরবর্তীতে আমরা এই ব্যক্তি ইনি একজন মার্কিন সিনেটর। মার্কিন সিনেটর মানে হচ্ছে মার্কিন উচ্চকক্ষের একজন সদস্য। উচ্চকক্ষ হচ্ছে সিনেটের একজন সদস্য, আর নিম্নকক্ষ কি? মার্কিন আইনসভার নিম্নকক্ষ হচ্ছে হোম অফ রিপ্রেজেন্টেটিভস। তা ওনার নাম হচ্ছে গেলর্ড নেলসন।
গেইলর্ড নেলসন। এই গেইলর্ড নেলসন হচ্ছে আপনার পরিবেশ সংক্রান্ত সচেতনতার জন্য 22 এপ্রিল 1970 সালে আর্থ ডে বা ধরিত্রী দিবস, আর্থ ডে বা ধরিত্রী দিবস পালনের ঘোষণা দেন। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। এই ডাকে লিওন্স জয়েন আর্থ ডে অবজারভেন্সেস অ্যাক্রস দ্য নেশন। এই যে এই আর্থ ডেতে প্রায় 20 মিলিয়নের মতো লোক ওয়ার্ল্ড নেশন ওয়াইড ইউএসএ অংশগ্রহণ করে। এর ফলে ইউএসএর মধ্যে একটা ডোমেস্টিক চাপ তৈরি হয়, পরিবেশ সংরক্ষণ নিয়ে। এর ফলে এই ডোমেস্টিক চাপের ফলে রিচার্ড নিক্সন কি তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু ইপিএ গঠন করতে বাধ্য হন। ইপিএ কি? ইনভাইরনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, এটা গঠন করতে বাধ্য হন। এটা বেসিক্যালি কার্যকর হয় 1970-এ সম্ভবত। established in 1970। এর পাশাপাশি আপনার সুইডেনে একটা ঘটনা ঘটে। আমি একটা পেজ নিই। সুইডেনে একটা ঘটনা ঘটে কি? সুইডেনের যদি আপনার ম্যাপটা দেখেন, সুইডেন ইউরোপের উপরের দিকে, তো সুইডেনের আশেপাশে ইউকে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ধুমসে চলতেছে জার্মানি, ইউকেতে। ওখানকার যে সালফার ডাইঅক্সাইড নির্গত হচ্ছিল, সালফার ডাইঅক্সাইড দেখা যাচ্ছে বাতাসে আপনার জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড রূপে আপনার অ্যাসিড রেইন তৈরি করে। এখন আপনারা যারা সুইডেন দেখেছেন, সুইডেন কিন্তু খুবই প্রকৃতিগত সুন্দর একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তা সুইডেনের বিভিন্ন লেকগুলোতে অ্যাসিড রেইন পড়ার ফলে ওই লেকের পানিতে যেসব আপনার প্রাণীজ বৈচিত্র্য বা উদ্ভিজ ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ পিএইচ পরিবর্তন হলে তো আপনার ওর ভিতরে যে সব প্রাণী বসবাস করে তারা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। এজন্য সুইডেনও একটা সংকটে ভুগতেছিল। এদিকে ইউএসএ তো একটা ডোমেস্টিক প্রেশারের মধ্যে আছেই, ডোমেস্টিক প্রেশার, তাদের প্রেশার গ্রুপরাও তাদের একটা চাপ দিচ্ছিল। এর ফলে সুইডেন 1972 সালে সুইডেনের স্টকহোম এ একটা কনফারেন্সের ডাক দেয়। কনফারেন্সটা ছিল 5 থেকে 16 জুন। এই যে 5 জুন, এই 5 জুন থেকে কিন্তু 5 জুন বিশ্ব পরিবেশ দিবস আসে, বিশ্ব পরিবেশ দিবস। এটাই সম্ভবত এত ব্যাপ্ত পরিসরে ইন্টারন্যাশনালি কোনো প্রথম পরিবেশ সম্মেলন। এরপরে এই স্টকহোম সম্মেলন থেকে কিন্তু ইউএনইপি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনইপি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই যে প্রথম একটা মেজর ইভেন্ট, এই যে স্টকহোম সুইডেনে প্রথম যে স্টকহোম সামিটটা হয়, এটাই হচ্ছে প্রথম বৈশ্বিক স্তরে, আন্তর্জাতিক স্তরে একটা বড় কি বলে ওকে পরিবেশ সংক্রান্ত সম্মেলন।
ইউএনএপি সদর দপ্তরটা আমরা জেনে নিই একবারে। ইউএনএপি সদর দপ্তর হচ্ছে কেনিয়া। কেনিয়া হচ্ছে আপনার নাইরোবি, নাইরোবি কেনিয়া সম্ভবত আফ্রিকা, এবং এটা একটা আফ্রিকা খুব বেশি সদর দপ্তর নেই, যার মধ্যে একটা ইউএনএপি। এখান থেকে হচ্ছে সূচনা। এরপরে বিভিন্ন সামিট, কনফারেন্স, আরও অনেক কিছু হয়, এগুলো আমরা জানবো একে একে। তাহলে এটা হচ্ছে মূল স্টকহোম সামিটের ব্যাকগ্রাউন্ড আমরা জেনে আসলাম এইভাবে। এটা এ নিয়ে আমি আগেও একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা থেকে আমরা একটা ওখানে স্লাইডগুলো থেকে কিছু পেতে পারি। এই যে এখানে যেমন ক্লাস নিয়েছিলাম, স্টকহোম সম্মেলন, পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন। 1972 সালে স্টকহোম, সুইডেন এটি হয়। এরপর থেকে 5 জুন যেহেতু এটা শুরু হয়, 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এখানে ইউএনএপি গঠনের সিদ্ধান্ত নেওয়া। ইউএনএপি কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, মানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। এখানে সাইলেন্ট স্প্রিংয়ের কথাও আমরা আলোচনা করেছি। 1962 সালে সাইলেন্ট স্প্রিং রেচেল কার্সন লিখেছিলেন। এর ব্যাকগ্রাউন্ড আমরা এইমাত্র জানলাম। এবার 1970 সালে 22 এপ্রিল গেলর্ড নিলসনের মাদার আর্থ ডে স্বীকৃতি দেওয়া হয়। 22 এপ্রিলকে পরবর্তীতে গেলর্ড নিলসনের ডাকে 22 এপ্রিল মানুষ রাস্তায় নামে, প্রায় 20 মিলিয়নের মতো ন্যাশন ওয়াইড। এজন্য কিন্তু 1995 সালে প্রেসিডেন্ট মেডেল পেয়েছিলেন গেলর্ড নিলসন। ইউএনএপি কি পুরস্কার দেয়? চ্যাম্পিয়ন্স অফ আর্থ পুরস্কার দেয়। এটা এখন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী এই পুরস্কারটা পেয়েছিলেন। সদর দপ্তর, ইউএনইপি সদর দপ্তর নাইরোবি, কেনিয়া, আফ্রিকার কোনো দেশে। আমরা এগুলো পড়বো, কিন্তু এর আগে আমরা জেনে নিই এই যে ট্রিটি কনভেনশনগুলো আমরা পড়বো। এই ট্রিটি কনভেনশনগুলো কি, এগুলো আগে আমরা একটু জানি। ট্রিটি টার্মস, টার্মসের মধ্যে আছে কি? ট্রিটি। ট্রিটি মানে হচ্ছে চুক্তি, যে কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তিকে আমরা ট্রিটি বলি। এটা কি? ট্রিটি সাধারণত লিগ্যালি বাইন্ডিং এগ্রিমেন্ট, এগ্রিমেন্টস। ট্রিটি বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে আছে এক ধরনের হচ্ছে কনভেনশন আছে, তারপরে আছে প্রোটোকল, এরপর আছে এগ্রিমেন্ট। কনভেনশন কি? কনভেনশন হচ্ছে মাল্টিল্যাটারাল কি? এতে অনেকগুলো ব্রড পার্টিসিপেশন থাকবে। যেমন তো আমরা যে বললাম স্টকহোম কনভেনশন, যেটা হচ্ছে সুইডেনে স্টকহোমে হয়েছিল, ওখানে পার্টিসিপেন্ট ছিল 113টা। এবার কনভেনশনে যে ডিটেইল কর্মপদ্ধতি, ডিটেইলড কমিটমেন্ট অথবা সেট টার্গেট অথবা মেকানিজম নেওয়া হয়, এইটাকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। তো প্রোটোকলটা মূলত হচ্ছে এই কনভেনশনের যে বিস্তারিত লক্ষ্য, এগুলা মানে ফুলফিল করার জন্য। এছাড়া আছে এগ্রিমেন্ট। আমরা একটা উদাহরণ দিলে সবচেয়ে ভালো মতো বুঝতে পারতাম। একটা উদাহরণ দিয়ে নিই, এই যে নিচে কনফারেন্স, ধরেন আমরা একটা রিও
কনফারেন্স বা রিও কনফারেন্স 1992, এটা ছিল প্রথম ধরিত্রী সম্মেলন, ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিট বলা হয় যাকে। এই কনভেনশনে এই কনফারেন্সে একটা কনভেনশন করা হয় যেটার নাম হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই কনভেনশনের ছিল গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ। এই কনভেনশন থেকে একটা প্রোটোকল সেট করা হয়, প্রোটোকলটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। এই UNFCCC-তে দেশগুলোকে আপনার 3 ভাগে ভাগ করা হয়েছিল, Annex 1, Annex 2 এবং নন অ্যানেক্স কান্ট্রিজ। Annex 1, 2 নিয়ে আমাদের নিচে একটাই আছে, এই যে আমরা UNFCC অ্যানেক্সেস। UNFCC-তে অ্যানেক্স কান্ট্রি বলতে Annex 1, Annex 2 এবং নন অ্যানেক্স। Annex 1-এর মধ্যে ছিল আপনার US, UK, তারপর ইউক্রেন, জার্মানি, রাশিয়া। কিন্তু এখানে আপনার চায়না, ইন্ডিয়া ছিল না। কারণ দেখেন এখানে তো এটা ছিল ডেভেলপড কান্ট্রিগুলোর Annex 1-এ। চায়না তখন হচ্ছে ডেভেলপিং কান্ট্রি হিসাবে ছিল। তাহলে Annex 2-তে হচ্ছে তারাই যারা, এখানে হচ্ছে Annex 1-এ একটা লিমিট সেট করে দেওয়া হবে, আর Annex 2-র এইসব কান্ট্রিগুলো হচ্ছে ক্ষতিপূরণ দেবে। Annex 2-তে আপনার শুধুমাত্র Annex 1 থেকে রাশিয়াকে বাদ রাখা হয়েছিল, কারণ রাশিয়ার ইকোনমি তখন ট্রানজিশন কি, তো তখন ওনারা হঠাৎ করে আপনার রাশিয়া তখন সমাজতন্ত্র থেকে বেরোয় আসার মতো অবস্থায় ছিল, যেটা ইকোনমিক ট্রানজিশন বলা যায়, মুক্তবাজারের দিকে যাচ্ছিল। এই জন্য ওনারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেহেতু আরও এই জিনিসটা সাধুবাদ করে পুঁজিবাদের দিকে, সেহেতু ওরা রাশিয়াকে দায় মুক্তি দিয়েছিল। কিন্তু Annex 1-এ চায়না এবং ইন্ডিয়া ছিল না, কারণ ইন্ডিয়া এখনও ডেভেলপিং, চায়না তখনও ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড না। এই জন্য চায়নার কোনো টার্গেট সেট হবে না, যেটা US-এর আপনার আইনসভায় যেটা ভালোভাবে নেওয়া হয়নি। এই জন্য USA দেখা যায় এই যে আপনার কিয়োটো প্রোটোকল, যেটাতে এই যে এখানে UNFCC-তে অ্যানেক্স ক্লাসিফিকেশনটা আনা হয়, এই অ্যানেক্স ক্লাসিফিকেশনের টার্গেট, লিগালি বাইন্ডিং টার্গেট সেট করতে চাওয়া হয় এই কিয়োটো প্রোটোকলের মাধ্যমে, যে গ্রিন হাউস গ্যাস এমিশন রিডিউস করা হবে, ন্যাশনাল পলিসি নেওয়া হবে, এই যে রিপোর্ট, এমিশনগুলো নিয়ে রিপোর্ট হবে, এরপরে লিগালি বাইন্ডিং টার্গেট তৈরি হবে। কিন্তু এই টার্গেটগুলো Annex 1-এর মধ্যে Annex 1-এ একটা টার্গেট সেট করা হবে। Annex 2 কান্ট্রিগুলো হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, লিগালি বাইন্ডিং টার্গেট দেবে, এরপর ফিনান্সিয়াল সাপোর্ট দেবে Annex 2। এবং নন অ্যানেক্স কান্ট্রিগুলো, নন অ্যানেক্স কান্ট্রি, ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রি, এগুলো হচ্ছে এই ফিনান্সিয়াল সাপোর্টটা পাবে। USA, কানাডা এই জিনিসটা ভালোভাবে নিতে পারে না যে চায়না বা ইন্ডিয়া এই অ্যানেক্সের বাইরে ছিল, Annex 1-এর, সুতরাং তাদের কোনো লিগালি বাইন্ডিং টার্গেট সেট হবে না। এই জন্য এই জিনিসটা খুব একটা ফলপ্রসূ হয় নাই। এই জিনিসটাকে ফলপ্রসূ করতে এইটা কিয়োটো প্রোটোকল ছিল 1997। তাহলে কনভেনশনের আন্ডারে আমরা দেখলাম প্রোটোকলের আন্ডারে, প্রোটোকলের পাশাপাশি কনভেনশনের আন্ডারে এগ্রিমেন্ট হয়। এই
ইয়াতে সফল না হয় পরবর্তীতে প্যারিস এগ্রিমেন্ট হয়। প্যারিস এগ্রিমেন্ট হচ্ছে গ্রহণ করা হয় এনডিসি মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এখন যে কন্ট্রিবিউশন যে আপনার গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কে কতখানি কমাবে, এটা ন্যাশনালি ঠিক হবে, তাদের মানে তাদের জাতীয় পলিসির মাধ্যমে ঠিক হবে। কিন্তু এখানে একটা লক্ষ্য বাইন্ডিং করা হয় যে 2 ডিগ্রি সেলসিয়াস আপনার এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগের যুগের 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধিকে রাখতে হবে। সর্বোত্তম হবে প্রাথমিক টার্গেট 2 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তো রাখতেই হবে, তার প্রাথমিক টার্গেট হবে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, এর মধ্যে রাখা। এই যে এনডিসি মানে হচ্ছে কোন দেশ কতটা কমাবে তা নিজেরা সিদ্ধান্ত নেবে। অলরেডি 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভবত ছাড়িয়েও গেছে 1.5 ডিগ্রি সেলসিয়াস। এগ্রিমেন্ট আর প্রোটোকলের মধ্যে পার্থক্য কি? এখানে কিন্তু এগ্রিমেন্টটা 2015 এগ্রিমেন্টটা কিন্তু আপনার যদিও একটা কনভেনশনের সাথে, কিন্তু এগ্রিমেন্ট কিন্তু কনভেনশন ছাড়াও হতে পারে, কিন্তু প্রোটোকল সবসময় কনভেনশন ধরে আসে। এই যে প্রোটোকল, এটা হচ্ছে মূলত পার্থক্য। আমরা তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড জানছিলাম, এখন আবার পরিবেশ সম্মেলনগুলো নিয়ে জানবো। আমার একটা কল আসছিল, এই জন্য একটু ব্যস্ত ছিলাম। তাহলে স্টকহোম কনফারেন্স 19 স্টকহোম কনফারেন্স থেকে 1972 এখান থেকে হচ্ছে সব কিছু যাত্রা শুরু। এটাই হচ্ছে প্রথম আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কোনো কনফারেন্স বা সম্মেলন। স্টকহোম কনফারেন্সের আরেকটা নাম কি? UNCHE মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। তাহলে স্টকহোম কনফারেন্স হয়েছিল 1972 সালে। এর 50 বছর পূর্তি উপলক্ষে কিন্তু স্টকহোম +50 1972 সালে 50 বছর পর মানে 2022 সালে কিন্তু হয়েছিল। তাহলে স্টকহোম কনফারেন্স হয় 1972 সালে এবং স্টকহোম +50 হয় 2022 সালে। এবং স্টকহোম কনফারেন্স কিন্তু হচ্ছে প্রথম আন্তর্জাতিক পরিসরে পরিবেশ বিষয়ক সম্মেলন। এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা জানি, যেমন সুইডেনে যেহেতু হয়েছিল, সুইডেনের তৎকালীন অ্যাসিড রেইনের কারণে সুইডেনে একটা পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি হয়। তারপরে সাইলেন্ট স্প্রিংয়ের কথা বলেছি, এরপরে আপনার গেলর্ড নেলসন একটা পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করে, যার জন্য প্রায় 20 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে আসে। ইউএসের মধ্যে একটা ডোমেস্টিক প্রেশার তৈরি হয়। পরে স্টকহোম সম্মেলন হয়, যেখানে হচ্ছে 113টার মতো দেশ পার্টিসিপেট করেছিল। এবার এই যে সম্মেলন UNCHE ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, হিউম্যান কথাটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই সম্মেলনের গুরুত্ব কি? এই সম্মেলন থেকে UNEP গঠন। তাহলে UNEPর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি। এর সদর দপ্তর, ইউএনইপি সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। আবার এই যে স্টকহোম সম্মেলন হয়েছিল 5 জুন শুরু হয়। এই 5 জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
এবার ইউএনএপির পরবর্তীতে ইউএনইপি প্লাস জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এদের দুই মানে যৌথ উদ্যোগে গঠিত হয় হচ্ছে আইপিসিসি এর ফুল ফর্ম হলো ইন্টার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা গঠিত এস্টাবলিশড 1988। আইপিসিসির কাজ হলো বিশ্ব জলবায়ু প্রতিবেদন প্রকাশ করা। আইপিসিসি বিশ্ব জলবায়ু প্রতিবেদন প্রকাশ। বিশ্ব জলবায়ু প্রতিবেদন ইংলিশ হয় ওয়ার্ল্ড ক্লাইমেট রিপোর্ট। ওয়ার্ল্ড ক্লাইমেট রিপোর্টটা প্রকাশ করে, কিন্তু এরা কিন্তু আসলে নিজেরা কোনো গবেষণা করে না, হচ্ছে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের গবেষণা একত্র করে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করে। ফার্স্ট রিপোর্ট 1990-এ। এই রিপোর্টের কিন্তু একটা প্রত্যক্ষ প্রভাব আছে আপনার রিও সামিট বা আর্থ সামিট যাকে বলি তার পিছনে। আর্থ সামিটের পিছনে কিন্তু আরও একটা প্রভাব আছে আমাদের, যেমন রিও সামিট বা আর্থ সামিটের পিছনে ব্রান্ডল্যান্ড রিপোর্ট, এটাও তৎকালীন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে 1987-তে হয়েছিল। এর হচ্ছে এই যে ব্রান্ডল্যান্ড কমিশনের প্রধান ছিল হচ্ছে নরওয়ের প্রধানমন্ত্রী ব্রান্ডল্যান্ড, এই জন্য তার নামেই এটা প্রকাশিত হয়। এর একটা প্রভাব ছিল রিও সামিটের উপর। রিও সামিট এর একটা ভিত্তি হিসাবে কাজ করে, এবং ব্রান্ডল্যান্ড রিপোর্ট প্রথম এসডিজির ধারণা দেয়। এসডিজিটা হচ্ছে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা মানে কি সাস্টেইন, যে উন্নয়নটা হবে সেটা প্রকৃতির সাথে মানে এনভায়রনমেন্টের সাথে সাস্টেইনেবল হতে হবে। এটা হচ্ছে মূল কথা, যে ডেভেলপমেন্ট মাস্ট বি এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল হতে হবে। যেমন একটা ধারণা প্রায় বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে এরকম একটা ভেন চিত্রর মতো থাকে, এই ধরেন এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এটা ধরেন ইকোনমি, এবং এটা ধরেন কমিউনিটি। এই তিনের এঙ্গেজমেন্টে যে অংশটা, এই অংশটা, এটাকে বলা হয় এসডিজি। তাহলে এই ব্রান্ডল্যান্ড রিপোর্ট বা বলেন এই যে আপনার আইপিসিসি 1990 সালে যে ফার্স্ট রিপোর্ট করে, এর সাথে রিও সামিট এর একটা সংযোগ আছে। রিও সামিট হচ্ছে প্রথম আর্থ সামিট পরিবেশ বিষয়ক। তাহলে এই রিও সামিট বলেন বা হচ্ছে আপনার ভিয়েনা কনভেনশন বলেন বা ব্যাসেল কনভেনশন বলেন, এগুলোর এই যে আমরা ইউএনএপি প্রতিষ্ঠিত হয়েছিল স্টকহোম কনফারেন্সের, এই ইউএনইপির কিন্তু প্রত্যক্ষ একটা প্রভাব আছে এই সম্মেলনগুলোতে। ইউএনএপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট
প্রোগ্রাম ইউএনএপি হচ্ছে ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রাম। তাহলে কেউ যদি বলে ইউএনএপি সদস্য সংখ্যা কত, এটা কিন্তু ভুল। ইউএনএপি সদস্য সংখ্যা মানে আপনার জাতিসংঘের সব সদস্য ইউএনএপি প্রোগ্রামের অন্তর্ভুক্ত। তো ইউএনএপির সদর দপ্তর আমরা জানি, সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। ইউএনএপি প্রতিষ্ঠিত হয় আপনার এই যে আমরা আগেই জেনে আসছি, ইউএনএপি প্রতিষ্ঠিত হয় স্টকহোম কনফারেন্স 1972-এ। তাহলে ইউএনএপির পরবর্তীতে অনেকগুলো প্রোগ্রামে ভূমিকা আছে। পুরো নাম যদি লিখি, রিও কনফারেন্স 1992, আর এর আরেকটা নাম হচ্ছে আর্থ সামিট। কিন্তু বিকল্প নাম আছে ইউএনসিইডি। এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ইউএনএপি এবং এর পিছনে কিন্তু এই যে ব্রান্ডল্যান্ড রিপোর্টের একটা প্রভাব আছে। তো রিও কনফারেন্স অনুষ্ঠিত হয় 1992 সালে। রিও কনফারেন্সে 1992 সালে রিও কনফারেন্সে প্রথম এজেন্ডা 21 বলা হয়, এবং এজেন্ডা 21 প্রস্তাবনা করা হয়। এটা এজেন্ডা 21 একটা প্রিকারসর বলতে পারেন এসডিজি প্রথম ধারণা আসে ব্রান্ডল্যান্ড রিপোর্ট থেকে, এরপর এজেন্ডা 21, এরপর বেসিক্যালি আপনার এসডিজি কিন্তু প্রস্তাবিত হয় 2012 সালের রিও+20-তে। 1992 সালে প্রথম রিও সামিট হয়। এরপরে আপনার রিও ধারাবাহিকতায় আপনার দ্বিতীয় রিও সামিট WS, আমরা যদি একটু আলাদা করে এটা দেখি, WSSD ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটা বেসিক্যালি 2002-তে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয় 2002 সালে। এটা কিন্তু রিও সামিটের একটা কন্টিনিউশন। এরপরে আপনার কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি আপনার রিও 10 বছর পরে হয়েছে, কিন্তু অনেকে রিও 10 বলতে চাইলেও, রিও+10 বললেও এটা কিন্তু অফিসিয়ালি রিও+10 বলে কোনো নেই, কিন্তু বেসিক্যালি রিও+20 বলা হয়। এই পরবর্তী সম্মেলনটা যেটা রিওতে আবার অনুষ্ঠিত হয় 20 বছর পরে আপনার 2002-তে, এটার অফিসিয়াল নাম UNCSD, ইউনাইটেড নেশন কনভেনশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে 2012 সালে হয়। এটা একটা নাম বলা হয় অনেক রিও+20, কারণ এটা আবার রিও ডি জেনেরিওতে হয়েছিল। এখানে এসডিজি এর একটা প্রপার ফ্রেমওয়ার্ক এবং প্রপোজাল দেওয়া হয়, এবং এই প্রপোজাল অনুযায়ী এসডিজি উত্থাপিত হয় ইউএনএ জেনারেল অ্যাসেম্বলিতে, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে 2015 সালে। তাহলে আমরা রিও কনফারেন্স সম্পর্কে জানলাম। যদি শর্টকাট আমরা বলতে চাই, রিও বা আর্থ সামিট রিও ডি জেনেরিওতে 1992 সালে প্রথম হয়। এর ব্যাকগ্রাউন্ডে ছিল হচ্ছে ব্রান্ডল্যান্ড রিপোর্ট, এছাড়া হচ্ছে আপনার এই যে আইপিসিসি এবং ইউএনইপি। আইপিসিসি প্রকাশ করা রিপোর্ট 1990 সালে, এরপর ইউএনইপির পৃষ্ঠপোষকতা হয় রিও
সামিট রিও ডি জেনেরিওতে। এরপর এর 10 বছর পরে WSSD, এটা হয় 2002 সালে, ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এরপরে পরবর্তী UNCSD, ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা হয় 2012 সালে। এটার আরেক নাম হচ্ছে রিও+20। এই রিও+20তে বেসিক্যালি আপনার SDG নিয়ে একটা প্রপার প্রপোজাল দেওয়া হয় এবং UN জেনারেল অ্যাসেম্বলিতে এটা 2015 সালে গৃহীত হয়। রিও কনফারেন্স 1992, এখান থেকে কিন্তু UNFCCC এর জন্ম হয়। UNFCCC কি? UNFCCC হলো ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে এটা একটা কনভেনশন। এই কনভেনশন রিও কনফারেন্স 1992-তে গৃহীত হয় 1992-তে, কিন্তু কার্যকর হয় UNFCCC 1994-এ সম্ভবত 21শে মার্চ। এখন এটা হচ্ছে ধরা যায় রিও কনফারেন্স, একটা কনফারেন্সে তো একাধিক কনভেনশন স্বাক্ষর হতে পারে। তাহলে আমরা UNFCCC হচ্ছে রিও কনফারেন্সের একটা কনভেনশন চুক্তি। কনভেনশন ধরেন আমরা কনভেনশন নাম্বার 1 দিলাম। এই কনভেনশন নাম্বার 1 UNFCCC কনভেনশন থেকে আমরা কি পড়েছিলাম? কনভেনশন চুক্তি থেকে আসে প্রোটোকল, এছাড়া আসতে পারে এগ্রিমেন্ট। আপনার কনভেনশন ছাড়াও আসতে পারে স্বাধীনভাবে, কিন্তু প্রোটোকল সবসময় কনভেনশনের সাথে আসে। তাহলে UNFCCC এর কাজ কি? UNFCCC এর একটা কাজ হলো কপ আয়োজন করা। কপ কি? কনফারেন্স অফ পার্টিস। তাহলে UNFCCC কনফারেন্স অফ পার্টিস কপ আয়োজন করে। সেই আপনার COP 1 1995 থেকে, এই যে COP 1 থেকে COP 30 যেটা 2025 সালের নভেম্বরে হয়েছে, এই সব কপগুলো আয়োজন করেছে UNFCCC। এবার COP 31 হবে আপনার 2026-এ নভেম্বরে, সাধারণত নভেম্বরের দিকে হয়ে থাকে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। COP নিয়ে আমরা যেহেতু জেনেছিলাম যে আপনার কনভেনশনের নিচে প্রোটোকল থাকতে পারে, তাহলে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ এর কোনো প্রোটোকল আছে? হ্যাঁ, এর প্রোটোকল আছে। এটা কিন্তু রিও কনফারেন্সের প্রথম একটা কনভেনশন। রিও কনফারেন্সে কিন্তু আরও কনভেনশন আছে, UNFCCC ছাড়াও আরও কনভেনশন আছে। তাহলে এই UNFCCC কনভেনশনের প্রোটোকল হচ্ছে কিয়োটো প্রোটোকল। এটা বেসিক্যালি COP 3-তে, কিয়োটো মানে কি? কিয়োটো হচ্ছে জাপানের একটা শহরের নাম। কিয়োটো জাপানে 1997-এ কিয়োটো প্রোটোকল করা হয়। আমরা মনে রাখার সুবিধাতে এভাবে মনে রাখতে পারি। কিতে হচ্ছে কিয়োটো, জিতে গোতে হচ্ছে গ্রিন হাউস। তাহলে কিয়োটো প্রোটোকল কি সম্পর্কিত? এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের একটা প্রোটোকল। তাহলে কিয়োটো প্রোটোকল কি করেছিল? কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে ডেভেলপড বা হচ্ছে Annex 1 কান্ট্রি। আমরা Annex 1 কান্ট্রি এর এমিশন টার্গেট সেট করে দিয়েছি। এমিশন টার্গেট সেট করে দিয়েছিল।
তাহলে অ্যানেক্স 1 কি আমরা কিন্তু আগেই জেনেছি। অ্যানেক্স 1 কি? অ্যানেক্স 1 বেসিক্যালি এই যে ইউএনএফসিসিসি, এখানে কান্ট্রিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। আমরা আগেই পড়ে এসেছি। অ্যানেক্স 1 যারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, অ্যানেক্স 2 যারা ডেভেলপড কান্ট্রি এবং যারা এখানে ফান্ডিং করবে আপনার এনভায়রনমেন্ট ইস্যুগুলোতে, এবং নন অ্যানেক্স যারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি নয়, এরা হচ্ছে এই ফান্ড থেকে সহায়তা পাবে। এখন কিয়োটো প্রোটোকলে বলা হয়েছিল ডেভেলপড কান্ট্রিগুলোর একটা এমিশন টার্গেট সেট করে দেওয়া হবে, যে অনুযায়ী তারা কার্বন নির্গমন করতে পারবে। কিন্তু সমস্যা কি, তৎকালীন সময় ইন্ডিয়া এবং চায়না গ্রোয়িং পিরিয়ডে ছিল, কিন্তু তারা কিন্তু তখন ডেভেলপড ছিল না, যে কারণে তাদের কোনো এমিশন টার্গেট সেট করা হয়নি। যেটা হচ্ছে কানাডা, আমেরিকার মতো দেশগুলো এটা তাদের আইনসভায় সহজভাবে নিতে পারেনি। ফলে এই কিয়োটো প্রোটোকল কিন্তু ওইভাবে মানে কার্যকর হয় না। ফলে আপনার কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997-এ। এরপরে পরবর্তীতে এই কনভেনশনের আন্ডারে ফ্রান্সের প্যারিসে 2015 সালে একটা প্যারিস অ্যাগ্রিমেন্ট হয়। তো প্যারিস এগ্রিমেন্ট 2015, এটা বেসিক্যালি COP21-এ করা হয়। প্যারিস এগ্রিমেন্টের আপনার এখানে প্রস্তাব করা হয় যে এই প্যারিস এগ্রিমেন্ট 2015, এটা কিন্তু এখানে যেহেতু আগে ডেভেলপড কান্ট্রিগুলোর উপর চাপিয়ে দেওয়া ছিল, এখানে প্রস্তাবনা করা হয় NDC, মানে ন্যাশনালি ডিটারমাইন্ড contributions to degree Celsius target, অথবা সবচেয়ে সর্বোত্তম বলা হয়েছিল এইম 1.5 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন বেসিসে? এটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডকে বেস ধরে। প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড কি? 1850 থেকে 1900, এই সময়ের গ্লোবাল যে অ্যাভারেজ টেম্পারেচার, এর থেকে 2 ডিগ্রি সেলসিয়াস টার্গেট সবচেয়ে এইম করা হয়, যে 1.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও 1.5 ডিগ্রি সেলসিয়াস সম্ভবত বর্তমানে ক্রস করে গেছে হয়তো, বা টাচ করে গেছে। এই যে গোল, এই গোল অর্জন করতে প্রত্যেকটা দেশ গ্রিন হাউস এমিশনের এরা নিজেরাই নিজেদের গোল সেট করবে। একটু সারসংক্ষেপ করে ফেলি। স্টকহোম সামিট, এটা হচ্ছে 1972 এর স্টকহোম সামিট। স্টকহোম সামিট থেকে ইউএনএফসিসিসি এর সৃষ্টি, সরি স্টকহোম সামিট থেকে ইউএনইপি এর সৃষ্টি, এরপর ইউএনইপি, এরপর ডাব্লিউএমও এর সাথে মিলে তৈরি করে আইপিসিসি প্রকাশ, এবার আইপিসিসি ব্রান্ড ল্যান্ড রিপোর্ট, এগুলোর ভিত্তিতে পরবর্তীতে ইউএনইপি
রিও সামিট আয়োজন করে, রিও সামিট বা রিও কনভেনশন 1992। এরপর রিও কনভেনশন 1992 থেকে আসছে হচ্ছে ইউএনএফসিসিসি এর কাজ হচ্ছে কপ আয়োজন। এবার ইউএনএফসিসিসি মানে হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। এখান থেকে দুইটা প্রোটোকল, একটা প্রোটোকল একটা এগ্রিমেন্ট আসছে। একটা প্রোটোকলটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল সংক্ষেপে আমরা কি গো বলতে পারি। কিতে হচ্ছে কিয়োটো আর গোতে হচ্ছে গ্রিন হাউস গ্যাস লিমিট করা নিয়ে কিয়োটো প্রোটোকল। এটা হচ্ছে হয় কপ 3-তে 1997-এ কাজ না করায় পরবর্তীতে 2015 সালে কপ 21-এ আসে হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্টে বলা হয় যে এনডিসির কথা। এনডিসি হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড গোল, মানে প্রত্যেক নেশন তার কার্বন এমিশনের গোল নিজেরাই ঠিক করবে। এরপর আমরা একটু কপ নিয়েও, যেহেতু আমরা ইউএনএফসিসিসি পড়তেছি, আমরা কপ নিয়েও একটু আলাপ আলোচনা করে নিই। কপ কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস কপ 1। কপের উদ্যোক্তাকে, কপ এর আয়োজন করে ইউএনএফসিসিসি। সো কনফারেন্স অফ পার্টিস ইউএনএফসিসি কর্তৃক আয়োজিত হয়। কনফারেন্স অফ পার্টিসের উল্লেখযোগ্য কিছু আমরা কপ নিয়ে আলোচনা দেখি। কপ 1 প্রথম অনুষ্ঠিত হয় বার্লিন, জার্মানি 1995 সালে। এরপর এরপরে ইম্পর্টেন্ট কপ হলো কপ 3। কপ 3 ইম্পর্টেন্ট কেন আমরা আগে জেনেছি। কপ 3-তে কিয়োটো প্রোটোকল গ্রহণ করা হয়। তাহলে কিয়োটো প্রোটোকল যেহেতু হয় কিয়োটো জাপান, তাহলে কপ 3 হয়েছিল কোথায়? কিয়োটো জাপানে। এরপর আছে কপ 15। কপ 15-এ প্রথম 2 ডিগ্রি সেলসিয়াস এই যে লিমিট ইন্ট্রোডিউস করা হয় কিসে? এটা হচ্ছে কপ 15 হচ্ছে কোপেনহেগেনে হয়। এটা কোপেনহেগেন অ্যাকর্ডে। এরপর কপ 16 হয়েছিল মেক্সিকোতে। কপ 16-এ গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর হচ্ছে ইনচন, দক্ষিণ কোরিয়া। এরপর ইম্পর্টেন্ট কপ হলো কপ 21। আমরা জানি কপ 21 পরিচিত হলো প্যারিস এগ্রিমেন্টের জন্য। প্যারিস এগ্রিমেন্ট 2015। তা প্যারিস এগ্রিমেন্ট 2015 হলে তাহলে কপ 21 হয়েছিল কোথায়? প্যারিসে, ফ্রান্সে। কপ 27 এটা হয়েছিল মিশরে, ইজিপ্টে।
এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এলডিএফ, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠন। তারপর কপ 26টাও একটু ইম্পর্ট্যান্ট। 26টা ইম্পর্ট্যান্ট কেন হচ্ছে এখানে নেট জিরো এমিশন বা নেট জিরো কমিটমেন্ট দেওয়া হয়, নেট জিরো গ্লোবাল টার্গেট, নেট জিরো গ্লোবাল টার্গেট দেওয়া হয়। কিন্তু নেট জিরো কনসেপ্টটা কিন্তু এসেছিল প্যারিস এগ্রিমেন্টে। ওখানে 2015 প্যারিস এগ্রিমেন্টে এখানে কিন্তু নেট জিরো টার্গেট সেট করা হয়, কিন্তু কনসেপ্ট এসেছিল কপ 21-এ। তারপর কপ এরপরে কাছাকাছির মধ্যে সবচেয়ে লাস্ট কপ হয়েছিল কপ 29 হয়েছিল সম্ভবত বাকু আজারবাইজানে। কপ 29 বাকু আজারবাইজান। এরপর কপ 30 যেটা রিসেন্ট হলো কপ 30। কপ 30 হলো আপনার বেলেম ব্রাজিল। এখানে বেলেম ব্রাজিলে 10 থেকে 21 নভেম্বর, সম্ভবত 10 থেকে 21 নভেম্বর। কপ 30 একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু হলো কপ 30-তে ইন্ডিয়া, চায়না এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইউএসএ পার্টিসিপেন্ট পাঠায়নি। ইউএসএ না পাঠানোর কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প 2020-এ প্যারিস এগ্রিমেন্ট থেকে উইথড্র করেছিল ইউএসএকে। তারপর যে 21-এ কিন্তু প্রেসিডেন্ট বাইডেন আসার পরে বাইডেন আবার রিজয়েন করেছিল। এরপরে আবার ট্রাম্প আসার পরে উনি আবার উইথড্রর জন্য সাইন করেছেন। ট্রাম্প ফসিল ফুয়েল নিয়ন্ত্রণ করতে আগ্রহী না। ফসিল ফুয়েল বলতে লক্ষ লক্ষ বছর ধরে মৃত উদ্ভিদ প্রাণীর ফসিল মাটির নিচে চাপা পড়ে তাপ ও চাপের কারণে যে সকল আপনার ফুয়েল তৈরি করে, যেমন কয়লা, তেল, পেট্রোলিয়াম। তা ইউএসএ নিজেই এসবের ক্রুড অয়েল, তারপর পেট্রোলিয়াম, এলএনজি, কয়লা এগুলো হচ্ছে নিজেই হচ্ছে রপ্তানি করে। এজন্য তারা মনে করতেছে যদি তারা এই প্যারিস অ্যাক্টের মাধ্যমে তাদের নিজের স্বার্থক্ষুণ্ণ হবে। এবং আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের একটা নীতি আছে হচ্ছে আমেরিকা বা ইউএস ফার্স্ট। সেই নীতি অনুযায়ী তারা এর সাথে মনে করে যে প্যারিস এগ্রিমেন্ট খাপ খায় না। কিন্তু আপনার বাইডেন সরকার কিন্তু প্যারিস এগ্রিমেন্টের প্রতি আগ্রহী ছিল এবং ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে চেয়েছিল। যাই হোক, এরপর কপ 30-এর পর হচ্ছে কপ 31, যেটা এখনো হয়নি। কপ 31 হবে আপনার 2026 সালে তুরস্কে 2026 সালে হবে, সম্ভবত নভেম্বরের দিকে হয়। রিও কনফারেন্স থেকে ইউএনএফসিসিসি মানে যে কনভেনশনটা আসে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক অন কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে একটা কনভেনশন আসে। এই একটা কনভেনশনের থেকে কিয়োটো প্রোটোকল এবং প্যারিস এগ্রিমেন্ট পরবর্তীতে এসেছিল। এছাড়া রিও কনফারেন্স বা আর্থ সামিট বা ইউএনসিইডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন আর্থ অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়া রিও কনফারেন্স থেকে আরও একটা কনভেনশন এসছে, যে কনভেনশন 2। এই কনভেনশনটা ছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এখানে দুইটা প্রোটোকল আমরা করে রাখতে পারি। একটা হচ্ছে কার্টাজেনা, অনেকে কার্টাগোনাও লেখে অনেক বইতে, কার্টাগোনা
জেনা প্রোটোকল। কার্টাজেনা জায়গাটা হচ্ছে কলম্বিয়া। এটা 1999-এ হয়। পরবর্তীতে কার্টাজেনা প্রোটোকল কিন্তু স্বাক্ষরিত হয়েছিল কিন্তু কলম্বিয়ায় না, স্বাক্ষরিত হয় মন্ট্রিয়াল কানাডা। কার্টাজেনা ছিল জৈব নিরাপত্তা বা বায়োসেফটি বিষয়ক প্রোটোকল। এটা কী ধরনের বায়োসেফটি? হলো জৈব প্রযুক্তি, ধরেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের ফলে সৃষ্ট এলএমও বা জিএমও কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আর লিভিং মডিফাইড অর্গানিজম এর জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এর নিরাপদ চলাচল বা নিরাপদ ব্যবহার আর এই কার্টাজেনা প্রোটোকল। আর একটা ছিল নাগোয়া প্রোটোকল। প্রোটোকলটা ছিল জেনেটিক সম্পদ, মানে এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক বায়ো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেসব নতুন আবিষ্কার হবে, জেনেটিক সম্পদের যে সুফল, এগুলো সুষম বন্টন ও ন্যায়সম্মত বন্টন। তাহলে সংক্ষেপে আমরা যদি দেখি, একটা রিক্যাপ করি। রিও কনফারেন্স 1992-এ রিও কনফারেন্সের আন্ডারে হচ্ছে দুইটা কনভেনশন আছে। একটা হচ্ছে UNFCCC আর একটা হচ্ছে CBD বা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। UNFCCC এর ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। UNFCCC এর আন্ডারে একটা প্রোটোকল, একটা এগ্রিমেন্ট আছে। প্রোটোকলটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল, COP3-তে গ্রহণ করা। এখানে Annex 1 কান্ট্রিগুলোর জন্য একটা টার্গেট সেট করে দেওয়া হয়। এরপরে কিয়োটো প্রোটোকল আসলে তেমনভাবে কার্যকর হয়নি। পরবর্তীতে 2015 সালে COP21-এ প্যারিস এগ্রিমেন্ট গ্রহণ করা। এই প্যারিস এগ্রিমেন্টে বলা হয় যে প্রত্যেক দেশ তার নিজস্ব কার্বন এমিশনের টার্গেট নিজেই সেট করবে এবং একটা টার্গেট টেম্পারেচার তো নেওয়া হয় যে 2 ডিগ্রি সেলসিয়াস, এর প্রাক শিল্পযুগে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রাখা হবে। এরপর CBD, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আন্ডারে কার্টাজেনা প্রোটোকল এবং নাগোয়া প্রোটোকল আছে। কার্টাজেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক, বায়োসেফটি বিষয়ক প্রোটোকল, আর নাগোয়া প্রোটোকল হচ্ছে জেনেটিক সম্পদের সুষম এবং ন্যায়সম্মত বন্টন। ইউএনএপি 1972 সালে গঠনের পর ইউএনএপির বিভিন্ন কনভেনশনের পিছনে ক্যাটালাইজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন ভিয়েনা কনভেনশন যেটা ওজোন স্তর নিয়ে কাজ করে এবং ভিয়েনা কনভেনশন পরে মন্ট্রিল প্রোটোকলের দিকে যায়। এরপর আছে বাসেল কনভেনশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কিন্তু রামসার কনভেনশন কিন্তু আবার 1971-এ ইউএনএপি গঠনের আগে হয়েছিল। ভিয়েনা কনভেনশন হয়েছিল 1985-এ।
ভিয়েনা কনভেনশন আমরা এভাবে মনে করব ও ভীম, ও ভীম, ওতে হচ্ছে ওজোন স্তর, ভিতে হচ্ছে ভিয়েনা কনভেনশন, মতে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। তাহলে ওজোন স্তর কি আমরা যদি একটু জানি, আমরা মোটামুটি আবহাওয়া বিষয়ক সবগুলো বিস্তারিত জানবো। সেজন্য আমাদের ওজোন স্তর সম্পর্কে জানা দরকার। এই যে পৃথিবীর বাইরে হচ্ছে বায়ুমণ্ডল, এই পৃথিবীর বাইরে এই বায়ুমণ্ডলের একটা স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। ভূপৃষ্ঠ হচ্ছে পৃথিবীর প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। ট্রোপোস্ফিয়ার 8 থেকে 15 কিলোমিটার মধ্যে ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে তৃতীয় স্তর হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। মেসো শব্দ অর্থ মধ্য, মেসোস্ফিয়ার। আর একদম বাইরে হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার একদম বাইরে হচ্ছে থার্মোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে মণ্ডলটা, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোমণ্ডল, এখানে হচ্ছে ওজোন স্তর, ওজোন গ্যাসের একটা লেয়ার আছে, যে লেয়ারটা পৃথিবীর বাইরে থেকে, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আসে, ইউভি আল্ট্রাভায়োলেট রেইজ, ইউভি আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আসে এগুলোকে আটকে দেয়, রিফ্লেক্ট করে। এই আল্ট্রাভায়োলেট রে সরাসরি আসলে কি সমস্যা হলো এই আল্ট্রাভায়োলেট রে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, চোখের সমস্যা করে, এবং আপনার জীববৈচিত্র্যে সমস্যা বা বিলুপ্তি করতে পারে। তাহলে এই ওজোন স্তরকে রক্ষার জন্য ভিয়েনা কনভেনশন থেকে, ভিয়েনা কনভেনশন, যে কোনো কনভেনশন থেকে পরবর্তীতে আসে কি প্রোটোকল। তাহলে ভিয়েনা কনভেনশন থেকে ও ভীম, ওতে হচ্ছে ওজোন স্তর, ভিতে হচ্ছে ভিয়েনা কনভেনশন, মতে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ওজোন, এই যে ওজোনের সংকেত হচ্ছে O3। ওজোন হচ্ছে একটা গাঢ় নীল রঙের গ্যাস, স্ট্র্যাটোমণ্ডলে থাকে। ওজোন লেয়ারকে ধ্বংস করার জন্য দায়ী গ্যাসকে চিহ্নিত করা হয়েছে সিএফসি গ্যাস। সিএফসি হচ্ছে ফ্লোরো কার্বন গ্যাস। থমাস মিডগ্লে 1928 সালে সিএফসি আবিষ্কার করেন। সিএফসি গ্যাস প্রধানত আপনার কিসে ব্যবহার করা হয়, যেমন ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, ইনহেলার, এইসবে অ্যারোসলে ব্যবহার করা হয়। এর বাণিজ্যিক নাম কি? সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এখন বর্তমানে কিন্তু সিএফসি গ্যাস আর বৃদ্ধি পাচ্ছে না, এর বৃদ্ধি 0 করে দেওয়া সম্ভব হয়েছে বিভিন্ন প্রোটোকল, এবং আপনার বর্তমানে কিছু বিকল্প গ্যাস, সিএফসি বিকল্প আবিষ্কার করা হয়েছে। যেমন বিকল্প কি? টেট্রা ফ্লুরো ইথেন, প্রোপেন, আইসোবিউটেন, এবং অনেক জায়গায় দেখবেন লেখা আছে সিএফসি ফ্রি, মানে সিএফসি মুক্ত। এই
কারণে সিএফসি আর বৃদ্ধি পাচ্ছে না। তাহলে ভিয়েনা কনভেনশনের লক্ষ্য ছিল ওজোন স্তরের রক্ষা, এবং ভিয়েনা কনভেনশন থেকে এসছে মন্ট্রিল প্রোটোকল। ভিয়েনা কনভেনশন তো পড়লাম, আমরা পড়ব বাসেল কনভেনশন। বাসেল কনভেনশন 1985, 1985 না, সম্ভবত 1989 হবে। এটা হয় সুইজারল্যান্ডের বাসেলে, সুইজারল্যান্ড। এর পিছনে একটা ইনসিডেন্ট আছে বাসেল কনভেনশনের। ইনসিডেন্টটা আমরা নিচে দেখি। এই যে নাইজেরিয়া, এইখানে দেখেন এই যে জুতার মতো, এই বুট জুতার দেশ, এটা হচ্ছে ইটালির একটা কোম্পানি কি করে, গোপনে তাদের জাহাজ ভর্তি কিছু ওয়েস্ট নিয়ে, ক্ষতিকর বর্জ্য যেগুলো নিয়ে, এই নাইজেরিয়ার এখানে বেনিন রিভার আছে, বেনিন রিভার, এখানে বেনিন সিটিও আছে সামনে গিয়ে, এখানে আছে ওয়েরি। এই বেনিন রিভারে একটা পোর্ট আছে যেটার নাম হচ্ছে কোকো পোর্ট। এই কোকো পোর্টের আশেপাশে গিয়ে এই ক্ষতিকর রাসায়নিক ডাম্প করার পরে নাইজেরিয়া একটা ভীষণ খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে ওয়ার্ল্ড ওয়াইড এই যে একজনের রাসায়নিক বর্জ্য নিয়ে আর একজনের জায়গায় গোপনে ডিসপোজ করা বা গোপনে চালিয়ে দেওয়া, এইটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা সাড়া পড়ে। এর ফলে বাসেল কনভেনশনের হয়। তাহলে বাসেল কনভেনশনের মূল কথা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। মূলত আরেকটু বিস্তারিত বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। এরপর আরেকটা কনভেনশন হচ্ছে রামসার কনভেনশন। এটা হচ্ছে জলাভূমি বিষয়ক কনভেনশন, জলাভূমি রক্ষা বিষয়ক। রামসার কনভেনশন, এটা মূলত রামসার কোথায়, ইরানে হয় 1971, আমাদের মুক্তিযুদ্ধের বছরে। রামসার কনভেনশনের মাধ্যমে কিছু রামসার সাইট চিহ্নিত করা হয়, যেগুলো রামসার সাইট। বাংলাদেশেও কিছু রামসার সাইট আছে, যেমন সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় 1992 সালে। আবার সুন্দরবন কিন্তু বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পায় 1996 সালে ইউনেস্কো দ্বারা। তাহলে 92 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়, রামসার সাইট 1996 সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। হাওর, এটা হচ্ছে 2000 সালে। হাকালুকি হাওর হচ্ছে প্রস্তাবিত, এটা একটু দেখে নিতে পারেন। এটা আমরা ক্লাস দ্রুতই শেষ করব, আর আধা ঘন্টার মতো ক্লাস হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড টাইমলাইন: 1972 সালে স্টকহোম কনফারেন্স, এরপর 1992 সালে রিও সামিট,
এর আগে 1972 সালে 1987-তে ব্রান্ডল্যান্ড রিপোর্ট তৈরি হয় আর কমন ফিউচার। আওয়ার কমন ফিউচার হচ্ছে ব্রান্ডল্যান্ড রিপোর্টে, কিন্তু দ্য ফিউচার উই ওয়ান্ট এটা ছিল কিন্তু রোড ম্যাপ রিও +20 এর, এটা একটা আলাদা করে রাখবেন। 2002 WSSD ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এরপর 2012-তে UNCSD 2012-তে রিও ডিজেনেরো, এর নাম রিও +20। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই যে যেমন এগুলা পরবর্তীতে আপনার পড়ে নিতে পারেন। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, স্টকহোম সুইডেন স্টকহোম সম্মেলন 1972, তারপর ব্রান্ডল্যান্ড রিপোর্ট 1987, আওয়ার কমন ফিউচার, প্রাইম মিনিস্টার ব্রান্ডল্যান্ডের নাম অনুসারে করা হয়। তারপর আর্থ সামিট 1992 বা রিও কনফারেন্স or UNCED United Nations Conference on Earth and Development, এই যে ইউনাইটেড নেশন কনফারেন্স অন আর্থ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কি প্রস্তাবনা করা হয়? এজেন্ডা 21 প্রস্তাবনা করা হয়। স্টেটমেন্ট মোর দ্যান 187টা দেশ অ্যাডপ্ট করেছিল, এবং অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রিন্সিপাল ফর সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ফরেস্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না। কমিশন ওয়াজ ক্রিয়েটেড টু এনশিওর, এই যে কমিশন ক্রিয়েট করা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, মানে ভিত্তি রচনা করেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের। তবে সবচেয়ে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলে কিন্তু এই যে ব্রান্ডল্যান্ড রিপোর্ট। ব্রান্ডল্যান্ড রিপোর্টের একটা ভিত্তি আছে 1972-তে ক্লাব অফ রোম, এটা একটা অর্গানাইজড গ্রুপ, স্বেচ্ছাসেবী একটা ভলান্টারি গ্রুপ। এটা বলা হয় টিপিক্যালি থিঙ্ক ট্যাঙ্ক। ক্লাব অফ রোম একটা রিপোর্ট প্রকাশ করেছিল, রিপোর্টটার নাম হচ্ছে দ্য লিমিট টু গ্রোথ। এখানে প্রথম ধারণা দেওয়া হয় যে যদি এইভাবে একইভাবে আনপ্ল্যান্ড উন্নয়ন চলতে থাকে তাহলে আমাদের ইকোলজি কলাপস করবে। এই রিপোর্টকে গুরুত্ব দিয়ে ব্রান্ডল্যান্ড রিপোর্টে পরবর্তীতে এসডিজির ধারণা করা হয়, এবং এসডিজির জিনিসটা কিন্তু প্রাথমিক ধারণা, কিন্তু এসডিজি প্রধানত ইন্ট্রোডিউস করা হয় আর্থ সামিট +20-তে। এরপরে 2002-তে WSSD, এটা জেনেছি আমরা, রিও +20। একটু রিক্যাপ দেখি। রামসার কনভেনশন কি বিষয়ক? ওয়েটল্যান্ড সম্পর্কিত। রামসার ইরানে 1971 সালে যুদ্ধের বছরে এটা প্রথম হয়। ভিয়েনা কনভেনশন ও ওতে হচ্ছে ওজোন লেয়ার সম্পর্কে, ভিতে ভিয়েনা কনভেনশন, এর থেকে প্রোটোকল আসে মন্ট্রিল প্রোটোকল। এই যে ভিয়েনা কনভেনশনের মন্ট্রিল প্রোটোকল। ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য ছিল ওজোন লেয়ার প্রোটেক্ট করতে হবে, এবং মন্ট্রিল প্রোটোকলে বিস্তারিত যে কী কী জিনিস ওজোন লেয়ার ডিপ্রেশন করে এগুলো কীভাবে করা হবে, এটা হচ্ছে টার্গেট সেট করা হবে। ব্যাসেল কনভেনশন কোকো ইভেন্টের পরে ব্যাসেল কনভেনশন হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট বজ্র নিয়ন্ত্রণ
নিয়ে বিষয়ক, বিশেষ করে ট্রান্সবাউন্ডারি, একটা দেশের থেকে আরেকটা দেশে যে বজ্রগুলো চলে যায়। ইউএনএফসিসিসি, এটা 1992 সালের রিও সামিটে থেকে এই কনভেনশনটা আসছে। এই কনভেনশন রিও সামিট থেকে আসে। ইউএনএফসিসিসির আন্ডারে আছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কি গো, কিতে কিয়োটো, গোতে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল দেশ, ডেভেলপড দেশ, অ্যানেক্স 1 কান্ট্রিগুলোকে এমিশন টার্গেট সেট করে দেওয়া হয়, তার ফলে যেটা হচ্ছে ইউএসএ মানতে পারেনি। এরপরে কিয়োটো প্রোটোকলের পরে প্যারিস এগ্রিমেন্ট হয়, এখানে নেই প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্টে বলা হয় এইভাবে নিজের গোল নিজেরা ন্যাশনালি সেট করবে, কিন্তু পরবর্তীতে আমেরিকা আবার ট্রাম্পের তত্ত্বাবধানে প্রথমবার একবার প্যারিস এগ্রিমেন্ট থেকে উইথড্র করে আমেরিকাকে। পরবর্তীতে আবার বাইডেন আবার জয়েন করেছিলেন। এবার আবার হচ্ছে ট্রাম্প প্রশাসন এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সাইন করেছে। স্টকহোম কনভেনশন হচ্ছে, এটা কনভেনশন, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্টকহোম সামিট, যেটা 1972-এ। ইউএনসিসিডি, এটা নামটা মনে রাখতে পারি, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, মরুকরণের প্রতিরোধের জন্য এটা। নাগোয়া প্রোটোকলে আমরা উপরে পড়েছি, নাগোয়া প্রোটোকল এবং কার্টাজেনা প্রোটোকল, এটা ছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। রিও কনফারেন্সের আরেকটা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এর কার্টাজেনা প্রোটোকল এবং নাগোয়া প্রোটোকল। কার্টাজেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা, জৈব প্রযুক্তির ফলে সৃষ্ট যেসব এলএমও জিএমও আছে এগুলো নিরাপদ চলাচল ও ব্যবহার। আর নাগোয়া প্রোটোকল হচ্ছে এর সুফলের বন্টন প্রযুক্তির, জেনেটিক প্রযুক্তির। এরপরে এবার একটু আরেকটা সংক্ষেপে একটা জিনিস দেখে নিই, এটা হচ্ছে কার্বন ও গ্রিন হাউস গ্যাস নির্গমন। মাথাপিছু নির্গমনে প্রথম দেশ হচ্ছে কাতার, আর মোট নির্গমনে প্রথম দেশ হচ্ছে চীন। চীন প্রায় 30% মতো নির্গমন করে। কার্বন নিউট্রাল দেশ আরেকটা আমরা মনে করতে পারি, কার্বন নিউট্রাল মানে এরা যতখানি কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তার চেয়ে বেশি শোষণ করে, মানে এদের বনভূমি বেশি আর কলকারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কম, যেমন হচ্ছে ভুটান। আর একটা আছে সুরিনাম। কার্বন নিউট্রাল বা নেগেটিভ। এরপরে কার্বন নিউট্রাল শিশু একজন আছে, আমার নামটা মনে নেই। কার্বন নিউট্রাল শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করে সম্ভবত সাতক্ষীরায়। ওনার বাবা মা হচ্ছে জন্মগ্রহণের আগে উনি সারা জীবনে যতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে ছাড়বেন সেই অনুযায়ী ফল গাছ, ফলজ বনজ গাছ রোপণ করে রাখছে। এরপরে কয়েকটা দিবস যদি জানি আমরা, দিবস এই সংক্রান্ত, যেমন 22 এপ্রিল আর্থ ডে, তারপর হচ্ছে 5 জুন পরিবেশ দিবস। আর ডে হচ্ছে ধরিত্রী দিবস বলি আমরা বাংলায়, ধরিত্রী দিবস। 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 16 সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস। 21 মার্চ
হচ্ছে আন্তর্জাতিক বন দিবস। বন দিবস 22 মার্চ হচ্ছে বিশ্ব পানি দিবস। পানি দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে। তারপর 23 মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। আবহাওয়া, পানি এবং আবহাওয়া পাশাপাশি এভাবে মনে রাখতে পারেন দিবস। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে। 22 মে জীব বৈচিত্র্য দিবস। 16 সেপ্টেম্বর আমরা জানি ওজোন স্তর দিবস। 5 ডিসেম্বর মাটি দিবস। পরিবেশ বিষয়ক সংস্থা সম্পর্কে জানি। এক নম্বর বলতে পারি আমরা WMO, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউএন এর একটা বিশেষায়িত সংস্থা, আবহাওয়া বিষয়ক। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা। এটা পূর্ব নাম ছিল হচ্ছে IMO, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে 1950 সালে নাম পরিবর্তন করে WMO হয়। তাহলে WMO এর প্রতিষ্ঠা 1950 সালে। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। এরপর পরবর্তী যে সংস্থা আমরা জানবো তা হলো UNEP, ইউনাইটেড, আমরা আগে পড়েছি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এটা কীভাবে তৈরি হয়েছিল? এটা মূলত তৈরি হয়েছিল আপনার 1972 সালের স্টকহোম সামিটে এটা তৈরি হয়েছে, গঠন হয়েছিল। এর সদর দপ্তর আমরা জানি UNEP, খুব কম সদর দপ্তর হচ্ছে আফ্রিকা আছে UNEP তার মধ্যে একটা। এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়ায় সদর দপ্তর। UNEP এবং WMO মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল আমরা জানি, সেটার নাম হচ্ছে IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। এটা একটা হাইব্রিড অর্গানাইজেশন। IPCCর কাজ কি আমরা আগেই পড়ে এসেছি, যে ক্লাইমেট চেঞ্জ অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে। এরা কিন্তু নিজেরা কোনো গবেষণা করে না, কিন্তু রিপোর্টগুলো অনেক গবেষণা অ্যানালাইসিস করে এরা রিপোর্ট প্রকাশ করে। এটা নোবেল পুরস্কার পেয়েছিল এই সংস্থা, নোবেল প্রাইজ পেয়েছিল 2007 সম্ভবত। আর একটা হচ্ছে GCF, ক্লাইমেট ফান্ড, গ্রিন ক্লাইমেট ফান্ড বা সবুজ জলবায়ু তহবিল। এটা
আপনার সদর দপ্তর ইনচন, দক্ষিণ কোরিয়া। ইনচন, দক্ষিণ কোরিয়া। এটা হচ্ছে আপনার কপ, মূলত কপ 16-এ, কপ 16-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল কপ 16-এ 2010 সালে। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। WWF, প্রকৃতি তহবিল। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর দ্য নেচার, প্রকৃতি তহবিল। এটা হচ্ছে 1961 সালে গঠিত হয়। আইএমও আমরা জানি, একটা জানতাম আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আর একটা আইএমও আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এটা হচ্ছে নৌ চলাচলের উপর দায়িত্বপ্রাপ্ত প্রথম সংগঠন। এরপর একটা আছে, বলতে পারি আমরা V20, ভার্নারেবল 20। ভার্নারেবল 20 হচ্ছে ভার্নারেবল মানে কি, ঝুঁকিতে আছে এমন। এটা এক ধরনের জলবায়ু ঝুঁকি মোকাবেলার তহবিল। এর উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি মোকাবেলায় ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতা বৃদ্ধি। আর একটা উদ্দেশ্য হচ্ছে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল। আর হচ্ছে UNFCCC, এটা তো আমরা পড়েছি আগে, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। এটা বাংলাদেশ স্বাক্ষর করেছিল 1992। NFCC দুইটা প্রোটোকল আমরা জানি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট। এবার আমরা কিছু ইন্টারন্যাশনাল এনজিও দেখি। ইন্টারন্যাশনাল এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন গ্রিনপিস 1971-এ কানাডার ভ্যাঙ্কুভার এখানে এটা প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডস।
তারপর আছে দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট। গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতার নামটা মনে রাখতে পারেন, প্রতিষ্ঠাতা গিরি মাথাই, কেনিয়া। সদর দপ্তর নাইরোবি, কেনিয়ায়, যেহেতু নাইরোবি, কেনিয়া। ফ্রাইডে ফর ফিউচার, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে গ্রেটা ফুলবার্গ। এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু অলরেডি ক্লাস কয়েক ঘন্টার হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বেসিক্যালি সুইডেনের নাগরিক উনি, গ্রেটা ফুলবার্গ। গ্রিন ওয়াচ জার্মানির, জার্মানির একটা এনজিও। ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট, ওটা হচ্ছে ওয়াশিংটন ডিসির। ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, ইউএসএ। ওয়াটার এইড, এটা বেসিক্যালি বিশুদ্ধ খাবার পানি নিয়ে, স্যানিটেশন নিয়ে কাজ করে। এটা হচ্ছে ইউকের। স্যানিটেশন ও বিশুদ্ধ পানি, বিবিধ বিষয়গুলো আলোচনা করে। বিবিধ G0, কার্বন নিরপেক্ষ 4টি দেশ নিয়ে, যেমন কার্বন নিরপেক্ষ 4টি দেশ কি আমরা আগে দেখেছিলাম, ভুটান কার্বন নিরপেক্ষ, সুরিনাম কার্বন নিরপেক্ষ, এছাড়া আছে আপনার পানামা এবং মাদাগাস্কার। এরপর E8 আছে পরিবেশ দূষণকারী 8টি শীর্ষ দেশ। এগুলো তেমন ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে ইন্টারনেট দেখে নিতে পারেন কী কী দেশ আছে। CVF হচ্ছে ক্লাইমেট ভার্নারেবল ফোরাম, চেয়ারপারসন বর্তমানে বারবাডোস, সদর দপ্তর ঢাকায়। এটা আমরা পড়েছি, ক্লাইমেট ভার্নারেবল ফোরাম চেয়ারপারসন হচ্ছে বারবাডোস। আর সদর দপ্তর ঢাকায়। ও আরেকটা মনে পড়ছে আমার, সংখ্যা দিয়ে, ডার্টি ডজন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, 12টি রাসায়নিককে একত্রে, এর মধ্যে যেমন আছে DDT, তারপর হচ্ছে আপনার এন্ড্রিন, এগুলোই। আরও কিছু আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, ততটা ইম্পর্টেন্ট না। এন্ড্রিন, অলড্রিন, ফিউরান, এইসব। এর পরে যদি কিছু বাকি যায়, মানে কিছু বাদ যায়, এগুলো আপনারা মনে করিয়ে দেবেন, বা কমেন্টে লিখবেন, আমরা সেগুলো নিয়ে আবার ক্লাস নেব। ধন্যবাদ।